রিদি আপা আমার বড় চাচার মেয়ে, ভালো নাম রিদিতা। আমরা সবাই তাকে রিদি বলেই সম্বোধন করি। রিদি আপা আমাদের পরিবারের একমাত্র কন্যা সন্তান হওয়ার সুবাদে তিনি আমাদের যৌথ পরিবারের সকলের মধ্যমণি। সবাই আপাকে আদর ভালোবাসায় বড় করেছেন। আপাও আমাদের অন্যদের অনেক আদর স্নেহ করেন। আপা যখন ম্যাট্রিক পাশ করলেন তখন তাকে আমাদের গ্রামের একটা কলেজে ভর্তি করে দেওয়া হয়। দেখতে অপরূপ সুন্দরী হওয়ায় তার আগে থেকেই আপার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। চাচা সেসব ফিরিয়ে দেন। তার স্বপ্ন মেয়েকে বড় শিক্ষিত বানাবেন। তবে ভাগ্য যেন ভিন্ন কিছুই নির্ধারণ করে রেখেছিল। এক ঝড়ের বিকেলে আপা কলেজ থেকে ফিরে চাচিকে বলেন, আমি আর কলেজে যাব না। তোমাকে কতদিন বলছি, আমার ভয় করে। মনে হয় কে যেন আমার পিছে পিছে আসে, আমাকে দেখে তাকিয়ে তাকিয়ে। আমি হাঁটার শব্দ পাই, আমার পায়ের সাথে মিলিয়ে মিলিয়ে হাঁটে সে। অথচ আমি পিছনে ফিরলে দেখি কেউ নাই, কোনো কাকপক্ষীও নাই। আমি দৌড়াতে শুরু করি, বাকি রাস্তাটা আমি দৌড়ে দৌড়েই আসি। তখন মনে হয় সে অদৃশ্য কেউ আমার ঠিক কানের কাছ দিয়ে আসে। মনে হয় সেও আমার সাথে সাথেই দৌড়ায়। আবার যখন আমি কোনো সঙ্গী পাই এদিকে আসার, তখন এসব আর অনুভব করি না। আজকেও আরো বেশি ভয়ানক ব্যাপার হলো। আমি যখন নদীর পাড় দিয়ে ছাতা হাতে আসছিলাম তখন হঠাৎ করেই দেখি আমার শরীরে একটা গরম বাতাস স্পর্শ করে গেছে। ঝড় বৃষ্টির দিনে গরম বাতাস স্বাভাবিক ব্যাপার না, কিন্তু তারপরে যা হলো সেটা আরো অস্বাভাবিক। স্মৃতিগুলো ঝাপসা, তবে এটুকু মনে আছে যে আমি দেখলাম আমি হুট করেই অন্য এক জায়গায় চলে গেছি, যেখানে ফুল বাগানের শুরু আছে শেষ নাই। সুন্দর সুন্দর অনেক মানুষ এই বাগানে কাজ করছে। তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো না। মনে হচ্ছিল যেন তাদের শরীর থেকে আলো বের হচ্ছে। আমার সাথে একটা যুবক ছেলে ছিল, তাদের দলেরই। ছেলেটা তাদের কি যেন বলছে, আমিও তাদের সাথে হেসে হেসে কথা বলছিলাম। ছেলেটার সাথে আমাকে দেখে অন্য মানুষগুলো খুব খুশি ছিল, আমাকে এটা সেটা এনে দিচ্ছিল। আমি আনন্দ সহকারে তাদের দেখছিলাম, তাদের দেয়া খাবার খাচ্ছিলাম। সেগুলো এত সুস্বাদু যে বাংলার সেরা রাঁধুনিও তাদের কাছে হার মানবে। তবে আশ্চর্যের ব্যাপার, আমার তখন হুঁশ ছিল না। আমি যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম সেটা আমি ভুলে গেলাম আমি কে, কি আমার পরিচয়। এরপর ছেলেটা আমাকে কোথায় নিয়ে গেল, অদ্ভুত একটা কাঠের মতো দরজা, যার ওপাশ থেকে আবার আলো আসছে, মেঘের মতো ঘন কুয়াশা, কাশ্মীরি শালের মতো কারুকার্য করা সাদা পর্দা। ওটার এপাশে আসতেই আমার হুঁশ এলো। আমি দেখি আমি সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, হাতে 2টা আপেল আর একটা আংটি। সেসব খুলে নদীতে ছুঁড়ে আমি দৌড়ে বাড়ি এলাম। এবার বলো আমি কি করব? আপার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেলেন। চাচাকে বললেন ঘটনা। চাচাও বারবার নিজের মেয়ের থেকে আগ্রহ এবং ভীতি সহকারে ঘটনার খুঁটিনাটি আবারও বের করার চেষ্টা করেছেন। শেষ পর্যায়ে এক মাওলানার কাছে মেয়েকে নিয়ে হাজির হলেন। মাওলানা সাহেব সব শুনে চমকে উঠলেন। একটা তাবিজ দিয়ে বললেন, জিন, এ আশিক জিনেরই কাজ। মেয়ে সুন্দর, একলা একলা চলাফেরা করে বিধায় জিনের নজর পড়ছে। তাড়াতাড়ি বিয়ে দেন মেয়ের, নইলে কপালে খারাপ আছে বললাম। চাচা মাওলানার কথা শুনলেন। পরের শুক্রবারই পারিবারিকভাবে আমার বড় ভাইয়ের সাথে রিদি আপার বিয়ে দিয়ে দিলেন। আব্বা বেজায় খুশি। এরকম গুণবতী এক মেয়েকে নিজের পুত্রবধূ করে পাওয়া যেন তার স্বপ্ন ছিল। আম্মাও খুশি। পাড়ায় খুব গর্ব করে বলে বেড়াচ্ছিলেন, আমার ছেলের বউয়ের মতো আর একটা মেয়েও এলাকায় নাই। আমি বউ না, সাক্ষাৎ পরী নিয়ে আসছি। যেমন রূপ তেমন গুণ, তার চেয়ে দারুণ তার আচার ব্যবহার। পাড়ার আন্টিরা নিজেদের ছেলের জন্য আপার মতো কাউকে খুঁজতে শুরু করেন। রিদি আপা হয়ে উঠলেন আমার একজন অভিভাবক, একজন বোন ও একজন ভাবির আদর্শ মিশ্রণ।
আমাকে নিজের ভাইয়ের মতো আদর করতে থাকেন। আমি আপার জন্য স্কুল থেকে ফেরার পথে প্রায়ই আচার বড়ই নিয়ে আসি। আপা খুশি হন। আমাকে মাঝে মাঝে তিনি টিফিনের টাকা দেন। আপার বিয়ে ঠিক 1 বছরের মাথায় আপা সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে উৎসব উৎসব ভাব। আম্মা 2টা কাজের মেয়ে রাখলেন। সকাল বিকাল আপাকে জিজ্ঞেস করছেন, কি খাবা আম্মা, আজ কি করব? আব্বা দুধ রুজি না করলেন আপার জন্য। আমিও নিয়ম করে প্রতিদিন এটা সেটা নিয়ে আসতাম। আপা নিজেও আমাকে বলতেন, ভাই টাকা নিয়ে যাইস, অমুক জিনিস খেতে ইচ্ছা করছে, নিয়ে আসিস। আমার ভাই স্বপ্নের সাগরে ভাসতে লাগলেন। বৃহস্পতিবারে ভাই বাড়ি আসতেন। আসার সময় অনাগত বাচ্চার জন্য এটা সেটা নিয়ে আসতেন। একবার দেখা গেল ভাই অবচেতন মনের খেয়ালে একটা দোলনা কিনে এনে আব্বাকে দেখিয়ে বলছেন, আব্বা তোমার নাতির জন্য দোলনা আনছি। আব্বা হাসতে হাসতে গড়িয়ে পড়েন, বলেন, নতুন আব্বাকে পেয়ে আমাকে ভুলে যাবি না তো? আম্মা মনে করিয়ে দেন কদিন আগেই আনা আরেকটা দোলনার কথা। ভাই লজ্জায় লাল হয়ে যান। একটা দোলনা চলে আসে আমার দখলে। বারান্দায় টাঙিয়ে দেওয়া হয় আমার জন্য। আমি সারা বিকেল সেটায় বিড়াল কোলে বসে থাকি। আপার ডেলিভারির সময় ঘনিয়ে আসতে থাকলো। আপার মধ্যকার চাঞ্চল্যটা হ্রাস পেতে থাকে। আম্মা আপাকে জিজ্ঞেস করেন, কি আম্মা, কিছু হইছে? রাফসানের সাথে ঝগড়া করছো? নাকি বাড়ির কথা মনে পড়তেছে, বাড়ি যাইবা? আপা চুপচাপ থেকে ডুকরে কেঁদে ওঠেন। আমাকে বলেন, আম্মা আমি স্বপ্নে সেই মানুষগুলাকে আবার দেখতে শুরু করছি। আমি দেখি সেই ফুল বাগানে আবার যাই। তবে এবার আর কেউ আমার সাথে কথা বলে না। সবাই কেমন রাগী চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আর ওই ছেলেটা দূরে দাঁড়িয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমাকে কি সব বলে। ঝাপসা থাকা সেসব কথা ঘুম ভাঙলে ভুলে যাই। শুধু মনে থাকে আমাকে সে বলে আমি নাকি ধোঁকা দিয়েছি। আম্মা ঘাবড়ে ওঠেন, বলেন, চিন্তা কইরো না। ডেলিভারির আগে মায়েরা হরহামেশা এসব স্বপ্ন দেখে থাকে। তুমি ঠিক মতো খাও দাও, ঘুমাও। আপা আশ্বস্ত হন, তবে আম্মা হন না। আম্মা এখান সেখান থেকে কবিরাজ হুজুরের খোঁজ নিয়ে তাদের সাথে দেখা করে আসেন আব্বাকে নিয়ে। তাদের কেউ কেউ বাড়িতে এসে ঘুরে যান। একজন বাড়ির চারপাশে কী সব পুঁতে রেখে গেল। বলল, আজ থেকে বাচ্চা জন্মের অন্তত 90 দিন ঘর থেকে বের হওয়া যাবে না। ঘর থেকে বের হলেই বিপদের সমূহ সম্ভাবনা আছে। কিছুদিন পর এক মধ্যরাতে আপার প্রসব বেদনা উঠতে শুরু করলে আপা আম্মাকে ডাকেন। শব্দ পেয়ে আমিও ঘুম থেকে উঠে যাই। আপার ঘরে যেয়ে দেখি আপার চোখ মুখ কেমন যেন নীল হয়ে গেছে। আব্বা হাসপাতালে ফোন করে বলেন, ডাক্তার নার্স পাঠান, যত টাকা লাগে লাগুক, আমি দিব। সেখান থেকে বলা হয় তারা গাড়ি পাঠাচ্ছে, কিন্তু বাড়িতে ডেলিভারি করা যাবে না। বাড়িতে করা রিস্কি। তাছাড়া অনেক বড় যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে, সেসব বাড়িতে আনা অসম্ভব। আব্বা দায় খুঁজতে বের হন গ্রামে। খুব কাছেই একজন দায় থাকেন। তার বাড়ি যেয়ে জানা যায় তিনি বেড়াতে গেছেন মেয়ের বাড়ি। আব্বা ফিরে এসে হাসপাতালে ফোন করে গাড়ি পাঠাতে বলেন। এত সব মিনিট 15-র মধ্যেই হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িও হাজির হয়। আপা যেতে রাজি হচ্ছিলেন না। বলছিলেন, হুজুর না করছে, যদি পরে বাচ্চার ক্ষতি হয়। আম্মা বলেন, আর কোনো রাস্তা নাই, হাসপাতালেই যাওয়া লাগবে। আপাকে হাসপাতালে নেওয়া হলে তিনি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। আমাদের পরিবারে ঈদ লেগে গেল যেন। তবে সেই একই রাতে আপা হাসপাতালে থাকা অবস্থায় আবার স্বপ্নে দেখেন সেই অদ্ভুত লোকটা। বলছেন, তৃষ্ণা মেটাবার সময় এসে গেছে, আমি এবার আসছি, প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। আপা ধরফর করে ঘুম থেকে উঠে। আম্মা আর আপা আমাকে বলেন এসব। তারা চিন্তিত থাকেন ব্যাপারটা নিয়ে। আম্মা বলেন, ভোর হলে সেই হুজুরের কাছে আবার যাব, চিন্তা করো না। আপা আশ্বস্ত হন। সেদিন ভোরে সেই হৃদয় বিদারক আলো ফোটার পর দেখা গেল আমার ফুটফুটে ভাতিজার শরীর নীল হয়ে আছে।
চোখের মনি সাদা হয়ে আছে, আর করুণ দৃষ্টিতে সে ধবধবে সাদা চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আগেই এক অজানা রহস্যের সঙ্গে সমাপ্ত হলো দুটো পরিবারের অসংখ্য মানুষের তিলে তিলে বোনা হাজারো স্বপ্ন। আমার আপাটাও কেমন যেন পাগল প্রায় হয়ে গেলেন। তারপর